আমরা শুরু করতে চাই আজ একটা ঘটনা দিয়ে, যে ঘটনাটা আমাদের একজন লিসেনার পাঠিয়েছেন রাজশাহী থেকে, এবং তিনি লিখেছেন যে ভূত, জিন যেটাই বলেন না কেন, আ যিনি এক্সপেরিয়েন্স করেছেন তিনি ছাড়া আর কেউ এর বাস্তবতা বুঝবেন না। এবং আমার এই ঘটনাটা আজ থেকে ২ বছর আগে হয়েছিল। একবার কলেজ ছুটি হলে আমি দাদাবাড়িতে যাওয়ার ডিসিশন নেই। আমি রাজশাহীতে থাকি, আমার দাদাবাড়ি নাটোরে। নাটোরে আমি রাত ৮টার দিকে পৌঁছাই। ওখানে কিছু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়ে দাদাবাড়ির দিকে রওনা দেই, এবং যে জায়গায় রিক্সা কিংবা ভ্যান পাওয়া যায় ওখানে ১০টার সময় যাই। তখন শীতকাল ছিল, আশেপাশের লোকজন ছিল না। মাত্র ২ জন ২ টা ভ্যান দাঁড়ানো ছিল, এবং মোড়ের উপরে একটা টি স্টলে ৩ জন মানুষ দেখে ভাবলাম ওখানে হয়তো ভ্যান চালক আছে। ওখান থেকে আমার দাদাবাড়ি ৫ কিলোমিটারের ভেতরে, গ্রামের মধ্যে। একজন ভ্যান চালক পেলাম, কিন্তু তিনি একা আমাকে নিয়ে যেতে রাজি হলেন না। ভাড়া বেশি দিতে চাইলাম, তবুও তিনি রাজি হলেন না। এমন সময় দূর থেকে একজন বয়স্ক ব্যক্তি যেতে চাইলেন। তিনি দোকান থেকে একটু দূরে দাঁড়িয়েছিলেন। একজন বয়স্ক মানুষ যেমন পাঞ্জাবি পায়জামা পরেন, তিনি তাই পরা ছিলেন। তার মুখ ভর্তি সাদা দাড়ি ছিল। এবারে ভ্যান চালক বললেন, "যাই, আল্লাহর নাম করে।" তিনি ভ্যান নিয়ে আসার পর আমি ভ্যানের সামনের দিকে বসলাম, আর বয়স্ক মানুষটি ভ্যানের পিছনে বসলেন। এবং তিনি যখন বলছেন, তখন অদ্ভুত সুন্দর একটা গন্ধ আমি পেলাম। তিনি যখন বসছেন আরকি ভ্যানে, তখন একটা অদ্ভুত সুন্দর গন্ধ পেলাম। আমি ভাবলাম যে বুড়ো মানুষ হয়তো ভালো কোনো আতর মেখেছেন। যাই হোক, ভ্যান চলতে শুরু করল। রাস্তায় এক জায়গায় একটা বড় বটগাছ আছে। লোকে বলে অনেক আগে ওখানে নাকি কয়েকটা কবুতর ছিল। জায়গাটা নিয়ে অনেক উইয়ার্ড কাহিনী শোনা যায়। ভ্যান চালক বেশ জোরেই ভ্যান চালাচ্ছিল। হঠাৎ আমি খেয়াল করলাম বয়স্ক মানুষটা আমার পিছনে বসলেও আমি তার আতরের গন্ধ বেশ তীব্রভাবেই পাচ্ছি। তিনি যেহেতু পিছনে বসে আছেন আর ভ্যান বেশ জোরে চলছে, তাই বাতাসে গন্ধটা সামনে আসার কথা না, কিন্তু আমি বেশ তীব্রভাবেই গন্ধ পাচ্ছি। আমি ব্যাপারটাকে তেমন গুরুত্ব দিলাম না। ওই বটগাছটা থেকে যখন প্রায় হাফ কিলোমিটার দূরে আমরা আ তখন একটা বিশ্রী গন্ধ পেলাম। আমি ভ্যান চালককে জিজ্ঞাসা করলাম যে, "এখানে কিছু মরে পড়ে আছে কিনা?" যেমন কুকুর কিংবা অন্য কিছু। ভ্যান চালক বললেন যে, "দিনে এমন গন্ধ পাইনি কিংবা কিছু দেখিনি।" হঠাৎ সে বলল, "ভাই দেখেন, সামনে কোথায় যেন আগুন লেগেছে।" আমিও সামনে তাকিয়ে দেখলাম বেশ দূরে কোথায় যেন আগুন লেগেছে। এমন সময় পিছন থেকে বয়স্ক লোকটা বললেন, "তুমি তোমার মতো ভ্যান চালাও।" এদিকে যখন আমরা বটগাছটার কাছাকাছি আসলাম, তখন হঠাৎ খুব জোরে বাতাস শুরু হলো। মনে হচ্ছিল ঝড় হচ্ছে। অথচ তখন ডিসেম্বর মাস, ঝড় হওয়ার কথা না। এবারে আবার ওই বয়স্ক মানুষটা বললেন, "তুমি তোমার মতো ভ্যান চালাও।" রাস্তায় হঠাৎ অনেকগুলো বিড়াল কুকুর এসে হাজির হলো। তারা বারবার ভ্যানের সামনে পড়ে, আর ভ্যান চালক হুটহাট বলে তাদের দাঁড়ানোর চেষ্টা করে। কোনোমতে আমরা ওই এলাকাটা পাড়ি দেওয়ার পরে সব ঠিক হয়ে যায়। বাড়ির কাছাকাছি এসে আমি ভ্যানের পেছনে তাকালাম। উদ্দেশ্য ছিল ওই বয়স্ক মানুষটাকে জিজ্ঞাসা করা যে তিনি কোথায় যাবেন, কিন্তু অবাক হয়ে দেখলাম পেছনে কেউ নেই। অথচ এর মাঝে ভ্যান কোথাও থামেনি যে মানুষটা নেমে পড়বেন। আমি ভ্যান চালককে কথাটা বলতেই সে যখন একটু পিছনে তাকায়, তখনই ভ্যানটা উল্টে যায়। এরপর আমার আর কিছুই মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি দাদাবাড়িতে। আমাকে জানানো হলো যে আমাকে আর ভ্যান চালককে অজ্ঞান অবস্থায় বাড়ি থেকে একটু দূরে পাওয়া গেছে। আর ভ্যানের চাকাগুলো বাঁকা হয়ে গেছে। ভ্যান চালকের হাতে বেশ কিছু টাকা দিয়ে বিদায় করে দেই। ওই দিন বিকাল থেকে আমার খুব জ্বর আসে। রাতে যখন ঘুমাতে গেছি, হঠাৎ রাস্তায় পাওয়া সেই বাজে গন্ধটা আমার ঘর ভরে যায়। আমি খুব ভয় পেয়ে যাই। হঠাৎ আবার সেই বয়স্ক ব্যক্তির আতরের গন্ধ পাই। আমি চোখ খুলে তাকাই। আমার ঘরের লাইট অফ করা ছিল। কিন্তু চোখ মেলেই দেখি সেই বয়স্ক মানুষটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছেন, আর তার শরীরের আলোয় চারিদিক ভরে গেছে। তিনি আমার দিকে তাকিয়ে হাসছেন। এবার তিনি আমাকে বললেন, "ভয় পেও না। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না।" আমি আরো অবাক হলাম এটা দেখে যে তিনি কথাগুলো বললেন, অথচ তার ঠোঁট নড়ল না। যাই হোক, এবং আমার শেষ যেটুকু মনে পড়ছে যে বয়স্ক মানুষটা আমার মাথার দিকে হাত বাড়িয়ে দিয়েছিলেন। আর তারপরে আমি
জ্ঞান হারিয়ে ফেলি। এরপর থেকে আমার আর সেরকম কোনো প্রবলেম হয়নি। তবে এখনো আমি মাঝে, মাঝে ওই বয়স্ক মানুষটার গন্ধ পাই। এরকম অদ্ভুত কিছু ঘটনা রেগুলারই ঘটে এবং এই ধরনের ঘটনা নিশ্চয়ই আপনাদেরও আছে। এবং আমি রিসেন্টলি একটা খুব বিয়ার্ড একটা ঘটনা শুনেছি। আমি রিসেন্টলি একটা মুভি দেখেছি। মুভিটার নাম আমি আপনাদেরকেও বলব। সেটা হচ্ছে 'ইনসিডিয়াস' অ্যান্ড এটা আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। আর যে ঘটনাটা, সেই ঘটনাটা হচ্ছে যে মাঝামাঝি কিছু মানুষ যারা কিনা কোমায় চলে যায় এবং আবার তারপরে ফিরে আসে। তাদের মধ্যে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। তারা ফিরে এসে যে সমস্ত ঘটনা বলেন, সেই সমস্ত ঘটনাগুলো খুব অদ্ভুত। সেগুলো নিয়ে আমরা আজকে মাঝখানে আলোচনা করব, আপনাদেরকে জানিয়ে দেব যে অনেকেরই এরকম হয়েছে যে দেখা গেছে যে তিনি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে গেছেন। এই সময় হঠাৎ করে তিনি আবিষ্কার করলেন যে অপারেশন থিয়েটারের মধ্যে তিনি একটা কর্নারে দাঁড়িয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন তাকে নিয়েই ডাক্তাররা ব্যস্ত, তার অপারেশন চলছে। এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি শুনেছি এবং এরকম অদ্ভুত কিছু ঘটনা আমি জানি, খুবই অবাক হয়েছি। এবং আমাদের সঙ্গে আজকে ১ জন, ২ জন, ৩ জন, বেশ কয়েকজন গেস্ট রয়েছেন যারা তাদের এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করবেন আপনাদের সাথে। আমি ১ম এই যাচ্ছি মুনজিয়াসের কাছে। আচ্ছা, আপনার নামটা একটু সবাইকে বলবেন প্লিজ আরো একবার। আমি জেনেও বলেছি, তারপর আপনার পরিচয়টা দেন প্লিজ। হ্যালো লিসেনার্স, আমি উইন ডায়াস। অনেকে আমাকে চিনবেন, আমার ফ্রেন্ডরা এবং আমার ভাই যারা শুনছেন। আমি তাদেরকে বলছি যে আমি যেই ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি যখন একটা হোস্টেলে থাকি গাজীপুরে প্রায় ৫ মাসের জন্য, সেই হোস্টেলে আমার সঙ্গে যে ঘটনাটা ঘটে সেটা আমি এখন বলতে চাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। তখন আগস্ট মাস। আমি যে হোস্টেলে থাকি ওই হোস্টেলে এরকম একটা নিয়ম ছিল যে স্যাটারডেতে, শনিবার, আমাদের সন্ধ্যা ৬টার পরে একটু রিক্রিয়েশনাল প্রোগ্রাম হতো। গান বাজনা, স্টুডেন্টরা গাইতো বা নাচ করতো বা এরকম কিছু একটা প্রোগ্রাম হতো, কারণ সানডে থেকে আমাদের আবার স্কুল আরম্ভ হতো। তো সেদিন অগস্টে আমাদের পরীক্ষা হওয়ার কারণে হঠাৎ করে বলে দিল যে আজকে হবে না এই প্রোগ্রামটা, তোমাদের আজকে ডর্মে যেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে। আমাদের হোস্টেল সম্পর্কে একটু যদি ধারণা দিই, আমাদের হোস্টেলটা 2টা ক্যাম্পাসে ডিভাইডেড এবং খুব বড় একটা হোস্টেল, 64 একরের উপরে, 64 একরের উপরে একটা বড় হোস্টেল। এবং হোস্টেলের যে পাশে আমরা থাকতাম সেটা ছোট পোর্শনটা, যেখানে আমাদের স্কুল, আমাদের লাইব্রেরি, অফিস এবং আরও কিছু জায়গা ছিল। আর ওখানে আমাদের ছেলেদের ডর্ম এবং মেয়েদের ডর্মও ছিল। আমাদের রাস্তাটা ক্রস করে ওপারে অনেক বড় জায়গাটা, যেখানে আমাদের বাগান, মাঠ এবং অনেক জমি এবং টিচারদের রেস্ট কোয়ার্টারগুলো ছিল। তো আমাদেরকে এরকম নোটিশ দেওয়া ছিল যে রাত 8টার পরে কেউ ওই টিচারদের ওদিকে যাবে না, সব স্টুডেন্টরা ডর্মে থাকবে। ওকে, কিন্তু যেহেতু সেদিন আমাদের কোনো রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি হচ্ছে না, তাই আমি এবং আমার একটা ক্লোজ ফ্রেন্ড, আমি তখন পড়ি ক্লাস 7-এ, 2005-এর ঘটনা এটা। এবং আমার ক্লোজ ফ্রেন্ড, তার নাম টিমোথি, যে পড়তো ক্লাস 6-এ। তো আমরা দুজন মিলে প্ল্যান করি যে আমরা ওপাশে যাব টিচারদের হোস্টেলে এবং ওখানে ওই টিচারদের কোয়ার্টারে, এবং ওখানে আমরা কিছু টাইম স্পেন্ড করব, গল্প করব এবং একটা ঘুরবো। এবং রাতও হয়ে গেছে, তাই রাত্রেবেলায় ঘুরবো। আমরা ঘুরতে পছন্দ করতাম, কিন্তু এর আগে কখনো আমরা রাত্রেবেলা ঘুরতে যাইনি। তো আমরা বেরিয়ে যাই 8টার আগে, 7:30টার দিকে। তো গেটে কোনো প্রবলেম হয় না, আমরা দুজনই 8:45টার দিকে এরকম বেরিয়ে যাই। যে আমরা যখনই ওপারে যাই, যে আমরা একটা টিচারের বাসা, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ওখানে টিচারদের বাসা সব একতলা বাসা, 2-3টা 4-5টা এরকম বাসা। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমাদের ইচ্ছা ছিল যে আমরা ডিপে একদম রিমোটে জায়গায় যাব, যেখানে আমরা দিনের বেলা গিয়েছি এবং রাত্রেবেলা শুধু যাবো, যে কিছু গল্প করবো, চলে আসবো। তো আমরা যখন যাই, আমরা হঠাৎ করে একটা টিচারের বাসার সামনে আমরা দাঁড়াই। ওই টিচারটা আমাদের কেমিস্ট্রি টিচার ছিলেন। এবং আমরা এমনি দাঁড়াই তার বাসার সামনে কিছু সময়, দাঁড়িয়ে ভাবি যে আচ্ছা দেখি কি হয়। তার ওয়েট করার পরে মনে হলো না, আমরা একটু সামনে চলে যাই, আমরা এখান থেকে চলে যাবো। এর মাঝখানে হঠাৎ করে টিচারের দরজাটা, 2টা দরজা থাকে তাদের সব বাসায়। প্রথম দরজাটা কাঠের, এরপরে মসকিউটো নেটের একটা দরজা। তো আমি ভিতরের দরজাটা খোলা আওয়াজ পাই। পেলে আমার কাছে একটু ভয় লাগে যে এখন আমাদেরকে এখানে দেখলে কেউ ডিটেনশন দিতে পারে। তাই আমরা একটু সরে যাই। তো আমি যাই একটু সামনের একটা ঝোপের ওখানে দাঁড়াই, এবং আমার ফ্রেন্ডটা ও দরজার খুব কাছে থাকাতে ও দৌড়িয়ে পিছনে চলে যায়। তো ওই সময়টায় আমাদের 2জন ফ্রেন্ডের সেপারেশনটা হয়ে যায়। তো আমি ঝোপের ওখানে দাঁড়িয়ে আছে, এমন সময় আমাদের দৌড়ের শব্দটা শুনে টিচারের হাজবেন্ডটা বেরিয়ে বলে, কে কে ওখানে, বলে এদিকে ওদিকে তাকিয়ে সার্চ লাইট মারলে এমন টাইমে সব লাইটগুলো আস্তে আস্তে ডিম হয়ে বন্ধ হয়ে গেল।
এবং আমরা না ভাবছি যে কি করব, হেঁটে যাব, কিন্তু ওনার হাতে যেহেতু সার্চ লাইট দেখতে পাবেন, তাই আমরা তার সামনে দিয়ে হাঁটি না। আমরা যেখানে দুজন সেখানে দাঁড়িয়ে আছি। আমার মনে হচ্ছে তিমথিও ওখানে দাঁড়িয়ে আছে এক জায়গায়, আমিও দাঁড়িয়ে আছি ঝুঁকে রেখে। এমন সময় মাত্র 30 সেকেন্ডের মধ্যে আবার লাইটগুলো জ্বলে ওঠে এবং টিচারও টর্চ সার্চ লাইট দিয়ে এদিক ওদিক মেরে কোথাও কিছু না পেয়ে দরজাটা আটকে দেয়। আটকে দিয়ে আবার পিছনে যখন ভিতর দরজাটা আটকে দেয় তখন কনফার্ম যে টিচারটা বের হবে না। আমি পিছনে ফিরতেই দেখি আমার বন্ধু তিমথি ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে। ওকে। আমি অবাক, ভাবি ও তো অন্যদিকে দৌড় দিয়েছিল, কিন্তু মাথায় এত চিন্তা আসেনি। বললাম, কি ব্যাপার? আচ্ছা চলো আমরা যাই। টিচারটা মেরে বের হয়নি, কিন্তু আস্তে আস্তে হাঁটি যেন আমাদের কি কেউ স্পট না করতে পারে। আজকে আমরা অনেক দূরে যাব। আমি বলি তিমথিকে, কিন্তু দেখে আমার একটা জিনিস মনে হয় যে ওকে কেন জানি হঠাৎ করে কেউ পানির মধ্যে ভিজিয়ে উঠিয়ে নিয়ে এসেছে। তার চুলগুলো পুরো নামানো এবং সারা গা ভেজা। তো আমি অত খেয়াল করি না, কারণ আমরা 3 মাসের বন্ধু এবং খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। তো মনে হয় নর্মালি। তো ঠিক ও আমার এক হাত সামনে হাঁটছে এবং আমরা ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। আমি ওকে ফলো করে করে হেঁটে যাচ্ছি তার পিছে পিছে। ও হাঁটছে, ওকে আমি জিজ্ঞেস করলাম যে তিমথি, আমার তো একটা শব্দ মনে হচ্ছে, পিছন থেকে কি আর কেউ আসলো? ওর একটা ভাই ছিল, নাম বিনি। তোমার ভাই কি আমাদের সঙ্গে এসেছে? কোনো উত্তর দেয় না, শুধু হেঁটে যায়। আমিও তার পিছে পিছে হেঁটে যাচ্ছি। আমরা দুজনেই ঘাসের উপর দিয়ে হেঁটে যাচ্ছি। ঘাসগুলো বেশ বড়, আমাদের হাঁটু পর্যন্ত প্রায়। এবং পিছনে আমার মনে হচ্ছে যে আমার পিছনে একটা পাতার আওয়াজ বা কিছু মোচড়ানো আমাদেরকে ফলো করে হেঁটে আসছে। তো আমি বারবারই দাঁড়াচ্ছি, লক্ষ্য করছি, কিন্তু ওকে একদম নিশ্চিন্ত মনে হচ্ছে। হেঁটে যেতে যেতে বেশ অনেক দূর, অনেকটা সময় হয়ে গেছে। যেহেতু ওই হোস্টেলটা একটা গ্রামের মতোই, সেহেতু ওখানে এরকম রড নাই, বাঁশের উপরে লাইন টেনে ইলেকট্রিকের বাল্ব জ্বলে। তো আমরা বেশ হাঁটতে হাঁটতে বাল্ব যতগুলো ইলেকট্রিসিটি লাইট জ্বলে ওগুলো পার হয়ে চলে গেছি। এবং এখানে কোনো ইলেকট্রিসিটি নাই, আমরা এত দূরে চলে গেছি। এবং সামনেই হচ্ছে একটা বেশ ঢালু জায়গা, বেশ ঢালু একটা জায়গা, কোনো পুকুর না, কিন্তু ঢালু নিচু একটা মাঠ। এবং ঠিক ওখানে গিয়ে ও বসে পড়ে। বসে পড়লো, ও দুটো হাঁটু একসঙ্গে নিয়ে দুটো হাঁটুর দুপাশে দিয়ে হাত ধরে বসে প্রথম কথাটা বলে। তার কথা, আমিও বসে পড়ি তার পাশে। বসতেই সে আমার দিকে না তাকিয়ে একভাবে বলল, তুই জানিস আমাকে লাইব্রেরিতে যেতে হবে। আমি বলি, লাইব্রেরিতে? হ্যাঁ, লাইব্রেরিতে তো আমরা তো বুধবারই গিয়েছিলাম মনে হয়। তো যাবো আমরা, কালকে স্কুল খুলবে, লাইব্রেরি তো খোলা থাকবে, আমরা যাবো, কোনো প্রবলেম নাই। ও আমাকে বলে খুব গভীরভাবে, এভাবে কখনো ও কথা বলে না, বলে, তুই বুঝতে পারিস না, ওরা আমাকে লাইব্রেরিতে যেতে দেয় না, কিন্তু আমাকে যেতেই হবে। তো আমি বলি, লাইব্রেরিতে যেতে হবে? আচ্ছা, কিন্তু কি হয়েছে, কেন লাইব্রেরিতে যেতে হবে? একটু সন্দেহান হয়ে জিজ্ঞেস করি। কিন্তু আমার তখনও কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার গাটা একটু ঘামছে, মনে হচ্ছে যে আমার একটু ঘাম হচ্ছে, খুব গরম অনুভূতি হচ্ছে, কিন্তু সব ঠান্ডা, জায়গা একদম নিস্তব্ধ। ও আরম্ভ করে কথা বলা, অনেকটা তুই করেই কথা বলে, আমার সঙ্গে কখনো এরকম বলতো না। বলে, দেখ, এই লাইব্রেরিতে একটা ছেলে মারা গেছে, তুই কি জানিস? আমি বলি, আমি তো কম আসে আসলাম। ও আমার কথা থামিয়ে, হ্যাঁ, তুই কিভাবে জানবি? তুই তো ক মাসের জন্য এখানে এসেছিস, আমি তো অনেক দিন ধরে এখানে আছি। এই লাইব্রেরিতে একটা ছেলে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। কেন ওই টিচারটা একটা টিচারের নামে বলে বা কোনো একটা ডিনের নামে বলে যে ওই তার এই একটা সাধারণ বিষয় নিয়ে ওই ছেলেটার সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। হয়তো ওই মেয়েটাকে সে ভালোবাসতো, তাই বলে কেন ওই ছেলেটাকে এক্সপেল করে দিতে চেয়েছিল। সেটা অনেক কষ্ট নিয়ে মারা গেছে। আমি দেখি ও আস্তে আস্তে ওর শটটা অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক গম্ভীর, এবং ও অনেক ইম্পোজভাবে কথা বলছে, আমাকে যেন চেপে ধরবার মতো। তো আমি বলছি, তো কি করব আমি? আমাকে তো এটা আগে বলিসনি কখনো, তোর আজকে শুনতে হবে সব কথা। ওই লাইব্রেরিতে অনেক কষ্ট পেয়েছে, তুই বুঝিস মানুষের গলায় দড়িতে ফাঁস আটকে কিভাবে মরে। আমি কাঁপছি। আমি বলছি, তিমথি, যদি তুমি আমাকে ভয় দিতে চাও, আমি ভয় পেয়েছি, কিন্তু এখন আমরা ফিরে যাই, চলো, কারণ অনেক রাত হয়েছে এবং আমরা জানি যে আমরা অলরেডি বকা খাবো, কিন্তু তারপরও আমাদের চলে যাওয়া উচিত। কিন্তু ও বলে, না, যাব না, কিন্তু তুইও যাবি না, তোকে বুঝতে হবে এগুলা কেন হয়, এগুলো হতে পারে না এখানে, এরকম নানা কথা বলে। ও আরেকটা ছেলের কথা বলে যে নাকি সাপ আনতে পারে। ও আমাকে বলে ওই ছেলেটার সঙ্গে ঘুরবি না তুই। আপনাদের মানে ব্যাপারটা কেউ বুঝবেন? হচ্ছে একটা ছেলে, তার নাম মারমা, তারা উসাই সিং মারমা নামে একটা ছেলে, তারা নাকি স্পেল দিয়ে, মন্ত্র দিয়ে
সাপকে বশে আনতে পারে, সাপ চালাতে পারে। তো ও আমাকে বলে যে ওই ছেলেটার সঙ্গে যেন আমি না ঘুরি। ওই ছেলেটা আমার ক্লাসমেট, কিন্তু ওরকমভাবে কথা হতো না, বাট মাঝে মাঝে ঘুরতাম, তো যেন না ঘুরি এই জন্য। এবং ও আরও কথা বলে, ও বলে যে এগুলা, এবং ও অনেক কী কী যে কথা বলতে থাকে, অনেকটা আমার কাছে মনে হয় যে আমি একটা টানেলের মধ্যে ঢুকে গেছি, আমি বের হতে পারছি না, আমাকে কে জানি আটকিয়ে স্ট্যাচুর মতো বসিয়ে রেখে দিয়েছে। এমন সময় হঠাৎ করে আমি ওর গলার দিকে লক্ষ্য করি, দেখি যে ওর গলায় কখনো টিমোথি কলার উঁচু করে রাখে না, কিন্তু ওর কলার নামানো, মানে ওর কলার উঁচু করা, কিন্তু কলারের এক পাশ দিয়ে দেখা যাচ্ছে যে গলায় লাল একটা দাগ। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করি, তোর গলায় এটা কি হলো রে? এটা তো আমি দেখিনি আগে। ও কোনো উত্তর দেয় না। আমি বলি, কি বিনি কি এখানে এসেছে? আমি কিছু বুঝতে পারছি না, আমার গায়ে বার কাঁপছে, আমি ভয়ে আড়ষ্ট হয়ে গেছি। এখন আমার মাথায় কিছু আসছে না। আমি হঠাৎ করে মনে হলো যে আমরা চাচ্ছি একটা গান গাই, একটা ধর্মীয় গান। আমরা বললাম যে আমরা গানটা আরম্ভ করি, কারণ আমার এখানে গানটা গিয়ে আমরা ফিরে চলে যাব, আমার কেন জানি খুব খারাপ লাগছে, আমি খুব ব্যস্ত হয়ে যাই। ও বলে, না তুই গানটা ধরবি না, তুই আরম্ভ করবি না গানটা, চুপ করে বসে থাক। আমি বলি, না আমি যেতে হবে। বলেই আমি ওকে না বলেই, মানে কিছু ও আরম্ভ করুক আর না করুক, আমি গানটা ধরে ফেলি। আমি যখনই গানটা গাইতে আরম্ভ করি, তখন একটা অদ্ভুত বিষয় ঘটে। ওর ঠিক চার পায়ে একটা কুকুর যেরকম নেমে যায়, ও গড়িয়ে আমার সামনে, আমি হাজির হয়ে যাই যে কিভাবে ও নেমে গেল ওই গর্তের মধ্যে, ওই বড় মাঠের নিচু মাঠের মধ্যে। এবং ও নেমে গিয়েই একটা, মানে কিরকম একটা আওয়াজ হলো, মানে খুব একটা গাড়ির চাকা ব্রেক করলে যে কি কিরকম একটা আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ হলো। এবং আমি আর ফিরে তাকাই না, আমি জোরে জোরে গানটা গাইতে গাইতে দৌড় দিয়ে, একদম যতটুকু শক্তি ছিল শরীরে দৌড় দিয়ে, আমি আমার একদম মনে এত জোরে দৌড় দিয়েছি যে আমি বুঝতে পারিনি কখন আমি মেন গেটের সামনে চলে আসছি, এবং আমি টিচারদের ওই কোয়ার্টার গেট থেকে বেরিয়ে চলে আসছি, কারণ কোনো লোকও দেখিনি, কোনো গার্ড। কিন্তু যখনই আমি হোস্টেলের মধ্যে ঢুকি, তখন দেখি যে হোস্টেলে 4 জন ভাই অলরেডি চলে আসছে, এবং আমাকে তারা গেটেই আটকায়। বড় ভাইরা আটকে বলে, এত সময় কি করছিলি? আমার মুখে দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, আমি শুধু দাঁড়িয়ে কাঁদছি। কিন্তু আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে অলরেডি তো শাস্তি পাবোই, কারণ ওপাশে গিয়েছিলাম রাত্রেবেলা। এমন সময় ঘড়ির দিকে তাকাতে আমি তাজ্জব হয়ে যাই। আমার নামের পাশে ওরা নামটা লিখছে, নাম জিজ্ঞেস করলে বললাম 10:35 বাজে। আমি গিয়েছি 8টায়, এবং আমার কাছে মনে হলো যে 10-15 মিনিট ছিলাম। হুম। 2.5 ঘন্টা ওখানে কি করছিলাম আমি বুঝতে পারি না। বল যে কালকে অফিসে দেখা করবি, এই বলে একটা ভাই আমাকে অনেকটা ঘাট ধরে নিয়ে ডর্মে নিয়ে যায়। আমাদের ডর্মটা এরকম 2তলা, আমার রুমটা একদম 2তলার কর্নার সাইডে, আমার রুমের পাশেই বাথরুম, আর টিমোথি থাকতো নিচতলার একদম ফার্স্ট রুমে। কিন্তু আমরা কখনো একটা রুমে রাত্রে 10টার পরে যেতাম না আরেকজনের রুমে। আমি যেতে পারি না, এবং আমার কাছে মনে হলো সবাই নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে গেছে। তাই আমি উঠে আমার রুমে সবাইকে ঘুম পাওয়া দেখে আমি যাই, আমাদের একটা ক্যান্টিন আছে, ওখানে একটা বড় ভাই ক্যান্টিনটা চালায়, ওখানে যে দাঁড়াই। বড় ভাইটা আমাকে দেখি বলে, কি রবিন, ভূত দেখলি? তোকে এরকম লাগছে কেন? আমি তখনও আমার এক্সপিরিয়েন্স থেকে কাটিয়ে উঠতে পারিনি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে টিমোথি কি হলো, কারণ আমি টিমোথিকে তো ওখানে দেখে এসেছিলাম। হুম। আমি খুব সন্দেহের মধ্যে, এমন সময় একটা ছেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসে, দেখে মনে হলো যে সে ওই টিমোথির পাশের রুমেই মনে হয় থাকে। আমি তাকে খুব অনুনয় বিনয় করে বলি যে টিমোথিকে একবার আমার কাছে ডেকে দাও, টিমোথি কি আছে রুমে? আমি একটু টিমোথির সঙ্গে কথা বলতে চাই, কারণ টিমোথি আমার খুব একটা ক্লোজ ফ্রেন্ড, এবং কেন আজকে এরকম হলো, কেন এগুলো বললো, আমি কিছুই বুঝতে পারি না। ওই ছেলেটা আমার রিকোয়েস্ট অনেক করার পরে আনে, এবং 4-5 মিনিট আমি দাঁড়িয়ে আছি, আমি বলতে পারবো না কীরকম। এর মধ্যে দেখি টিমোথি এসেছে, ওই লাল গেঞ্জিটাই পরা, এবং চোখ মুছতে মুছতে এসেছে, অন্য একটা প্যান্ট পরা, একটা স্লিপিং প্যান্ট। চোখ মুছতে মুছতে এসে বলে, উইন কই, কি হয়েছে? ওকে দেখে তো আমার তখনই খেয়াল হলো যে ওর গা একটুও ভিজা নেই, শুকনা, এবং মাত্র বিছনা থেকে উঠে এসছে। আমি প্রথমে জিজ্ঞেস করবার আগেই কিছু ওর গলা টেনে ধরে আমি ওর গলায় হাত দিই, গলায় হাত দিয়ে ওর গলা অনুভব করি, দেখি কোনো আঠা লেগে আছে বা কিছু কিছু কি দেখে আমাকে ভয় দেখাতে চাচ্ছিল। কিন্তু ও এতে খুবই আমার উপরে বিরক্ত হয়ে যায়, আমার হাতটা ঝাড়া দিয়ে ফেলে দেয়, বলে, হঠাৎ করে কি হলো, কি আজব ব্যাপার, আমার গলা ধরছিস কেন? আমি বলি, না কিছু হয়নি, কারণ ওখানে অলরেডি 3-4-5 জন চলে এসেছে, আমি কারো কোনো ট্রাভেল চাচ্ছিলাম না। তো আমি বলি, বিনি কোথায়? কেন, বিনি তো ঘুমিয়ে আছে। তুই কখন এসেছিস ওপাশ থেকে? ও বললো, কেন, কারেন্ট যখন চলে গিয়েছিল তখন তো আমি চলে এলাম, আমি তো ভাবলাম তুইও চলে এসেছিস। আমি অবাক,
তাহলে কে আমার সঙ্গে ওই 2.5 ঘন্টা ওখানে এভাবে আমাকে আটকে ছিল। রেখেছিল? এবং যে মানুষটির সমস্ত গা ভেজা ছিল। পুরা গা ভেজা ছিল এবং গলায় মানে একটা লাল একটা দাগ ছিল এবং কিভাবে যে সে নেমে গেল আমি সেটা ভাষায় বর্ণনা করতে পারব না। বুঝতে পেরেছি। এবং এরকম উইয়ার্ড ঘটনা আপনি যেটা বলছিলেন যে ওইখানকার মানে কেউ হিন্টস কারো কাছ থেকে পান নাই। বাট এরকম ঘটনার মাঝে, মাঝে ওখানে আরো অনেক কিছু ঘটেছিল। আচ্ছা, আমরা এই ঘটনাটার কি ব্যাখ্যা হতে পারে জানি না। আচ্ছা, আমাদের আরো একজন আ গেস্ট রয়েছেন। তার সাথে আমরা একটু পরিচিত হব। আপনার নামটা একটু বলবেন? হ্যালো এভরিওয়ান, আমি আয়মান হাসান ইউনাইটেড ইউনিভার্সিটিতে ট্রিপলিতে পড়ছি। ওকে। সো কেমন আছেন? এই তো ভালো। ভালো আছেন। ওকে। ফাইন। তো আপনার ঘটনাটা আমরা একটু শুনে ফেলি। আমি যে এক্সপেরিয়েন্সটা বলবো সেটা হয়েছিল ফার্স্ট শুরু হয়েছিল 2006 এ মার্চের দিকে। আ শুরুতে ওই সময় আমি ক্রিকেট খেলছিলাম বিকালবেলা। আমি ৩ তলায় দেখতে পাচ্ছি যে ৩ তলার বাড়িওয়ালা যিনি, হুম। উনি বারান্দায় বসে একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছেন। আচ্ছা। তারপরের দিন আমার ফিজিক্স সেকশন ছিল। আমি তখন ক্লাস 9 এ। আ আমি সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নার আওয়াজ শুনতে পাই। সেটা হচ্ছে যে আ ওই যে বাড়িওয়ালা যাকে দেখলাম যে বারান্দায় বসে কন্টিনিউয়াসলি চেইন স্মোকিং করছে, তার ওয়াইফ কাঁদছিল এবং সে সেই রাতে মারা গেছে। পরে দিয়ে শুনলাম যে তার অনেকগুলা হার্ট ব্লক, হার্টের সমস্যা, সিগারেট খাওয়ার জন্য যেসব সমস্যাগুলা হয়। ওকে। তার ২-৩ মাস পর একবার এরকম হলো যে আমরা অনেকগুলা কাজিন মিলে এক জায়গায় আরকি আমাদের বাসার সামনে ছিলাম। উম আরকি আমাদের আমি আর আমার এক কাজিন অনেকগুলা আ কোল্ড ড্রিংকস নিয়ে আসার জন্য গাড়িতে করে বাইরে গেছিলাম। গাড়িসহ বাসায় ফিরেছি। গাড়ি যখন পার্ক করছি তখন দেখি যে ২ টা লোক আরকি একজন বড়, ২ জনকে আমি চিনি। একজন বড় আরেকজন হচ্ছে টোকাইয়ের মতো। তারা হচ্ছে আমার বাসার অপোজিটের যে বাসা, ওই যেই বাসায় আমি দেখলাম যে যেই লোকটা মারা গেল, ওই বাসার সামনে দিয়ে ক্রস করছে। এমন সময় দেখলাম যে উপর থেকে ওয়েল্ডিং করার সময় যেরকম আগুনের ফুলকি পড়ে, সেরকম আগুনের ফুলকি পড়তে শুরু করলো। আমাদের গাড়িতেও কিছু পড়লো, তাদের গায়েও কিছু পড়লো এবং ওই ২ জন করলো কি উপরে তাকিয়ে ওই আরকি যেখান থেকে আগুন পড়ছে সেই দিকে উদ্দেশ্য করে গালিগালাজ শুরু করলো। ওকে। আমি সুন্দর মতো আমার কাজিন সহ বাসার ভিতরে চলে গেলাম। তার কিছুদিন পর আমি যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে যে যেই ২ জনের গায়ে এই ওয়েল্ডিং এর মতো এই আগুনের ফুলকি পড়েছিল, তাদের ২ জনেরই কিছু সমস্যা হচ্ছে। যেই আঙ্কেল ছিল ওনার মেন্টালি কিছু সমস্যা দেখা দিয়েছে এবং তাকে আরকি চিকিৎসার জন্য ইন্ডিয়া নিয়ে যাওয়া হলো। আর সাথে যেই টোকাইয়ের মতো আরেকটা যে ছেলে ছিল, সে এখনো আমাদের গলিতে থাকে এবং সে 100% অ্যাবনরমাল। তার মুখ থেকে কন্টিনিউয়াসলি লালা পড়ে। গায়ের জামা সারাক্ষণ চেঞ্জ করে রাখা থাকে। গায়ে সারাক্ষণ গামছা দিয়ে রাখে। তার আরকি আত্মীয়স্বজন যারা ওই জায়গায় থাকে। অ্যান্ড দিস ইজ দ্য বিগিনিং। অ্যান্ড এরপর যেটা হলো যে তার কিছুদিন পর আমি বুঝতে পারছি যে, যে লোকটা মারা গেছে তার সাথে এটার কিছু সম্পর্ক আছে। হুম। আমি দেখলাম যে তার কিছুদিন পর আমি আমার আপন ভাই যে সে এখন কানাডায় থাকে, তাকে সহ আমি বাসায় ফিরেছি। বাসায় ফিরে দেখলাম যে একই রকম একইভাবে উপরে একটা শ্যাডো ৩ তলায় সেখান থেকে আগুনের ফুলকি পড়ছে। আমার গায়েও কিছু পড়লো, আমার ভাইয়ের গায়েও কিছু পড়লো এবং দেয়ার ওয়াজ নো ফিলিংস। আমি কিছু বললাম না কারণ আমি ব্যাপারটা জানি যে দিস ইজ সামথিং উইয়ার্ড ইজ গোইং অন দেয়ার। আমার ভাইয়া যেটা করলো যে উপরে তাকিয়ে একটাই সেন্টেন্স ইউজ করলো যে, "মানুষজনের কি কোনো কমন সেন্স নাই?" আমি জানি যে সামথিং ইজ রং ইজ গোইং টু বি হ্যাপেন্ড। আমি জোর করে আমার ভাইয়া হি ইজ এট লিস্ট 8 ইয়ার্স ওল্ডার দ্যান মি। আমি তাকে জোর করে আমাদের বাসায় ঢুকিয়ে দিলাম কলাপসিবল গেট খোলা অবস্থায়। ওই আমার রুম থেকেই ওই ৩ তলার বারান্দাটা দেখা যায়। ওকে। আমি তখনও আরকি আমার রুমের সামনে আমি দাঁড়ানো। আমি বাসার বাইরে আমার রুমের সামনে দাঁড়ানো জানলার সামনে। আমি ৩ তলায় দেখছি দ্য শ্যাডো ওয়াজ স্টিল মুভিং অন এবং আগুনের ফুলকি তখন পড়ছিল না কিন্তু শ্যাডোটা ছিল। ওকে। আমি শুনতে পাচ্ছি আমার ভাইয়া আরকি আমি ঠিক জানলার পাশেই দাঁড়ানো। আমার ভাইয়া কম্পিউটার খুললো। সে একটা গেমস খেলছিল আনরিয়াল টুর্নামেন্ট। আমি হঠাৎ করে দেখলাম যে শ্যাডোটা আমার দিকে ছুটে আসছে। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। ছুটে এসে আমাকে ক্রস করে চলে গেল এবং আমি ধাম করে একটা শব্দ শুনতে পেলাম এবং পরের ঘটনাটা পরে বলি। শ্যাডোটা যখন আমাকে পাস করছিল আমাকে মনে হচ্ছিল আমাকে কেউ গরম পানিতে চুবাচ্ছে। হুম, হুম। আমি জলদি ভিতরে কি ঘটনা ঘটেছে দেখার জন্য ভিতরে গেলাম। গিয়ে দেখলাম যে আমার আব্বু আর আমার বোন বসে খাচ্ছে। আমার ভাইয়ের রুমে গেলাম। রুমে গিয়ে দেখি আমাদের যেই ফ্যানটা সিলিং ফ্যান সেটা খুলে পড়ে গেছে এবং ভাইয়া অবাক হয়ে তাকিয়ে আছে এবং সে আরকি জাস্ট
হোয়াট ক্যান আই সে, সে কিছুই নড়াচড়াও করতে পারছে না এবং জাস্ট তাকিয়ে আছে। এবং এবং আজকে একটা ব্যাপার যে আমাদের যে গেস্টরা রয়েছেন তাদের মধ্যে ২ জন গেস্ট রয়েছেন তারা তাদের বাসায় অনেক কিছু দেখা যায় এবং তারা একটা মজার কাজ করেছেন সেটা হচ্ছে তারা ভিডিও করে নিয়ে আসছেন। ও লাভলি! সো আমি ভিডিওটা আজকে আপনাকে দিয়ে দেবো। আপনার সঙ্গে নিয়ে যেতে পারবেন এবং ওরা ভিডিওটা নিয়ে আসছে এবং আপনারা যেন কি নোটা করছেন ভিডিওটা একটু বলবেন? আমি একটু বলতে চাচ্ছি ঘটনাটা। আমার কাজিনের বাসায় সে আছে এখানে। হ্যাঁ, রাইট। সৌরভ, তার বাসাতে ও একদিন একটা জিনিস দেখে রাত্রিবেলা। শিওর আপনি বলেন। হলো কি, ও একদিন রাত ১:৩০টার দিকে ওর ঘুম ভাঙে। ও হঠাৎ করে বাইরে যেয়ে দেখে ওর রুম থেকে বাইরে যেয়ে লিভিং রুম দেখা যায়। লিভিং রুমের চেয়ারের উপরে একটা ছেলে বসে আছে। ও ২০-২২ বছর, ২২ বছর এরকম। কিন্তু ও বসে আছে, ওর দিক থেকে তাকালে ছেলেটাকে সাইড ওয়াইজ দেখতে পাচ্ছে বসে আছে, যে চুলগুলো অনেক বড় এবং কিছু দেখতে পাচ্ছে না, শুধু সাইডে দেখতে পাচ্ছে। ওই ছেলেটা, ও ভাবলো কি যে হঠাৎ করে ঘুম ভেঙেছে তো, ও কিন্তু তো ভয় পায়নি। আমার কাজিন মাত্র টেনে পড়ে, ও তারপরে বাথরুমে যায়, চোখ ধুয়ে আসে, ফিরে এসে যখন তাকায় এক্স্যাক্ট পজিশনে ছেলেটা বসে আছে এবং এবার ছেলেটা ফিরে ওর দিকে তাকায়, তাকিয়ে দেখে হাসি দেয় একটা, এবং ও ওই ছেলেটার চোখের দিকে তাকিয়ে দেখে কিছু নাই, মানে জাস্ট নাক। হ্যাঁ, কি হয়েছিল বলো? জাস্ট হোল, নেই চোখে এমন কিছু নাই। আর চেহারা? চেহারা তেমন বোঝা যাচ্ছে না, কারণ রাত চেহারা তেমন বোঝা যাচ্ছিল না, জাস্ট কিন্তু মানে এমন বোঝা যাচ্ছিল চোখ নাই। মানে চেহারাটা চোখটা খালি একদম ভালো। তো ও ওই দেখে মানে চিৎকার দেয়, চিৎকার দিলে ওকে কি তোমাকে টেনে নিয়ে গিয়েছিল? আমার মনে হয়েছিল। তো ওকে ড্র্যাগ করে, কেউ জানি ওকে ড্র্যাগ করে ওর রুমের একদম জানলার পাশে নিয়ে ফেলে দেয়, ফেলে দিয়ে জানলা দিয়ে বেরিয়ে চলে যায়। তো ওখানে আমরা ওখানে বসি অনেক সময়। আরেকটা মজা বলবার কি, আমার একটা দিদিমা, যেন আমার নানি, সে বলেছিল যে আমার জানলার পিছনে একটা মানে গার্বেজ টাইপের কিছু একটা আছে। সেখানে সে বলেছিল অনেক আগে শুনছিল সেখানে বলে একটা ছেলের মার্ডার হয়েছে। আচ্ছা। ওকে। তো এটা নিয়ে ফ্যামিলিতে অবশ্য তেমন কিছু হয় না, এবং আমরা মানে তার ফ্যামিলিটা যখন প্রথম মানে ওই দিন রাত্রেবেলা যখন চিৎকার শুনে মা বাবা উঠে যায়, ওকে ধরে ওখানে পড়ে থাকতে দেখে, ওকে উঠে নিয়ে বেডে নিয়ে যায়, এবং ওর দুদিন পরেই মানে দুদিনের মধ্যে ওর জ্বর আসে, খুব জ্বর, ১ সপ্তাহ জ্বর কন্টিনিউ করে, এবং আমরা দেখতে যাই, ও শুয়ে থাকে সারাদিন, কিছু মানে তেমন কিছু বলে না, কিন্তু ও আস্তে আস্তে করে অল্প যখন বলে, কারণ তার মা বাবা কেউই বিশ্বাস করেনি প্রথম কথাটা, ভেবেছে হয়তো রাত্রেবেলা ভয় পেয়েছে। তো ও আমাকে শেয়ার করে ফার্স্টে, এবং আমিও বিশ্বাস করি না। যখন আমি ইমেল করেছি আমি লিখেছিলাম যে এই ব্যস্ততার টাইমে আসলে অনেক সময় বিশ্বাস করা হয় না এগুলা। তো এরপরে তার বাবা মারা প্রায় কাজের জন্য চিটাগাং যায়, এবং তার মাত্র ২-৩ সপ্তাহ পরে ওকে বাসায় একা থাকতে হবে একটা রাত্রে, এবং ও আমাকে সেদিন প্রায় সন্ধ্যা ৬টা থেকে ফোন দিচ্ছে যে তুমি আমার বাসায় এসে থাকো। আমার একটা অবশ্য বড় বোন আছে, কিন্তু সে হলো কিছু তার কাজের জন্য একটু তারপর ওর মধ্যে কাজের জন্য ছিল তার পুরো বাসাতে সে একা থাকবে, এবং এর আগে কিন্তু ওই ঘটনাটা হয়েছে, তাও ও ভয় পায়নি, একা আছে। তো আমি রাত ১১টা পর্যন্ত তার সঙ্গে ফোনে কথা বলে কিন্তু যেতে পারি না, আমি আটকে যাই আমার বাসায় কাজে। তো রাত 12:30টার দিকে ও আমাকে ফোন দিয়ে বলে যে ওকে আমি যখন ফোন দিয়েছে ওকে অনেক শেকেন লাগছে, আর ও আমাকে বলছে যে রান্নাঘরের মানে জিনিসপত্র সব বাইরে কেন? রেখাটি যেমন পড়ে যায় সেরকম একটা শব্দ হচ্ছে। আমি বললাম যে দেখো চোর আসছে, বিড়াল, মানে কিছু হলে গাইডকে বলো, নিচে গাইড আছে, সারা রাত জেগে থাকে, ড্রাইভার আছে নিচে। কিন্তু ও বলছে যে না, রান্নাঘর থেকে আসছে, গেট থেকে না, এবং ও বলছে যে ওর ঘরের মধ্যে কোনো ঘরের মেইন গেটটা, ঘরের মধ্যে গেট কেউ নক করছে। তো আমি বলছি যে মানে ওকে ভয় আশ্বস্ত করো, যেন ভিডিও করো, কিছু একটা করো, মানে ফোন কথা বলো আমার সঙ্গে, ভিডিও করো। তো ওরা না হঠাৎ করে ফোনটা রেখে দেয়, সঙ্গে সঙ্গে ফোনটা রেখে দেয়। আমি বুঝি যে ভয় পেয়েছে, আমি কল ব্যাক করি কিন্তু কেটে দেয়। এরপরে আমি আবার কল ব্যাক করি, আবারও কেটে দেয়। ও আমাকে 2টার দিকে ফোন দেয়, ও কথা বলতে পারছে না, ওর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, ও মনে হয় সোজা হয়ে গেছে, কিন্তু কোনো মতো ফোন দিয়েছে। আমি এখান থেকে চিল্লাচ্ছি ফোনে, টুন হয়েছে, বল, আমি আসছি, এখনই চলে আসছি। এই তো 5টা বেজে গেছে সকাল, যদিও 2টা বাজে, আমি বুঝতে পারছি 5টা বেজে, সূর্য উঠে যাবে, কিচ্ছু না, তো গাইড আছে, পাশের লোক আছে। জানতে পারি যে পাশের বাসার লোক ছিল না ওদের। এইরকম একটা কোইন্সিডেন্স যখন হয়, এবং ও অনেক সময় পরে আমাকে বলে আমি একটা ভিডিও করেছি, আমি শুধু ফোনটা রেখে দিয়েছিলাম খাটের উপরে, কিছু আসছিল না, আমি কালার ইনভার্ট মোডে যখন নেগেটিভ ভিডিওটা যেটা বলো। তখন ভিডিওতে কিছু এসেছে। ও বলছে আমি দেখবো না ভিডিওটা,
আমার রুমের গেট পর্যন্ত কিছু একটা আসে, বা রান্নাঘর থেকে বা বাথরুম থেকে বেরিয়ে আসে এবং ফিরে যায়, এবং আমি এটা ক্যাপচার করছি। মানে ওর কাছে খুব ভয় লাগছে, কিন্তু ও খুব মানে ওকে ভয়টা কন্ট্রোল করে আমি সেটাকে ক্যাপচার করার চেষ্টা মানে মানে ও বুঝাচ্ছে যে আমি পেরেছি, তোরা আমার কথা মিথ্যা না, এইটাই ও প্রমাণ করতে চাচ্ছে। তো আমি পরের দিন দুপুরবেলা যাই ওর বাসায় এবং ভিডিওটা দেখে আমি শকড। আমি ভিডিওটার একটা কপি এনেছি, মানে এরকম আমি দেখিনি ভিডিওতে। মানে আমার কাছে মনে হয়েছে কিছু এবং কিছু একটা প্রেজেন্স আছে, একটা এনার্জি। তো যে ভিডিওটা আমরা শেয়ার করব, এবং এরপরে ইন্টারেস্টিংলি আরও একদিন রাত 1টা বাজে আরেকটা ভিডিও দেখা করে ওই সেটাতেও এসেছে, এবং ওর বাসাতে এটা হচ্ছে। এবং আমি যেটা ছিলাম ওর বাসাতে অনেক নয়েজ হয়, মার্বেল যখন 10-15টা একসঙ্গে মাটিতে ফেলে দেয় এরকম নয়েজ হয়, এবং আমরা নয়েজের পরপরই ওর বাসা 2তলায়, 3তলায় গেলাম, পাশে গেলাম, নিচে গেলাম, সবাই আমাদেরকে মানে না কিছুই হয়নি। মার্বেল তো সবচেয়ে মজার ব্যাপার কি আমাদের মানে বাসার উপর নিচে কোনো মানে ছোট বাচ্চা নেই যে মার্বেল নিয়ে খেলবে। কিন্তু 10-15টা মার্বেল যখন একসঙ্গে ছুঁড়ে মারা হয়, যে আওয়াজটা হয় এরকম, আমরা মানে এটা এক্সপ্লেন করতে পারছি না। অনেকে আমি শুনেছি আগের এপিসোডে যে ডিজাইনের কারণে বিল্ডিংয়ের হয়, কিন্তু মানে এরকমই যে হচ্ছে এবং আমরা শুনতে পাচ্ছি ওই রুমে থাকলে, এমনকি পাশের রুমে থাকলেও শুনতে পাচ্ছে না তার দিদি, তার মাও শুনতে পাচ্ছে না, আমরা শুনতে পাচ্ছি। এটা খুব একটা মানে সুপার ন্যাচারাল কিছু একটা লেগেছে আমাদের কাছে। বৈদ্যুতিক টিমকে আমি যেটা বলবো যে অনেক সময় ভিডিওগুলা চেঞ্জ করা যায়, আর কি এডিটিং করা যায়। আপনাদেরকে বলবো ওর মোবাইলে ক্যাপচার যেগুলো সেগুলো কিন্তু এডিট করা যায় না। আপনারা মোবাইলের ওটা দেখেন, এবং দ্যাট ওয়াজ রিয়েলি উইয়ার্ড ম্যান। আমরা আসলে মানে কাউকে প্রথমে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না। রাইট, আমরা কাউকে বিশ্বাসও করি না, অবিশ্বাসও করি না, আমরা রেসপেক্ট করি। কেউ যদি একটা স্টোরি বলে, ভিডিও দেখে বা হোয়াট এভার, উই রেসপেক্ট ইট। যে ফাইন, দিস ইজ সামথিং ইউ শোন বা ইউ সার্ড, উই রেসপেক্ট ইট। ওটা যদি তারপরে আমাদের ইনভেস্টিগেট করার সুবিধা থাকে বা সুযোগ থাকে, তারা ইনভেস্টিগেট করে উই মেক আওয়ার ওন জাজমেন্ট। সো হ্যাঁ, অবভিয়াসলি যা কোনো ফেটা যায়, এখন যা কোনো কিছু ঢুকানো যায়, এটা কোনো আগে নেই। বাজার ভিউ হোক আর টেন ভিডিও হোক আর এইচডি ক্যাম হোক, যা কোনো কিছু যা কিছু ঢুকানো যায়, বাট দ্যাটস নট দ্য পয়েন্ট। ওটা আমাদের স্পিরিট না, আমাদের স্পিরিট হচ্ছে যে যেটা দরকার আমি রেসপেক্ট ইট। সো ওটা তো আমার টেনশন নেই। ওকে, মানে আমরা র ভিডিওটাই ফোন থেকে এনে দিয়ে দিয়েছি, ফোনের মেমোরি থেকে আপলোড করে। আমি কি আমার আরেকটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমরা কি শেয়ার করবো নাকি আমরা একটা ছোট্ট ব্রেক নিই না হালকা? হ্যাঁ, একটা ব্রেক নেই এবং ব্রেকের পর আমরা ফিরে আসছি একটু পরেই।